ওয়েলকাম ভবঘুরে পূজা দেশ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ আমি চলে এসেছি। আমি চলে গিয়েছিলাম ডে 2 তে ঘুরতে ওটিডিসির বাসে করে। কোথায় গেছিলাম সেটা তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো আমার ভিডিও থাম্বেল দেখে। এই ভিডিওটা হচ্ছে ডে 2-র সেকেন্ড পার্ট, যেটা আমরা নন্দনকাননে এন্ট্রি করার পরতে পার্ট 1 শেষ করেছিলাম ডে 2-তে। ডে 2তে ফার্স্ট পার্টে গেছিলাম আমরা লিঙ্গরাজ মন্দির, আরো কিছু সাইট সিন করেছিলাম, যেটা আমরা অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি। এবার বিষয়টা হচ্ছে আমরা নন্দনকাননে কি কি দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম, জঙ্গল সাফারি কি করতে পারলাম, সেগুলো দেখতে দেখতে আমরা কিন্তু পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে। তো চলো ভিডিওটা প্রপারলি দেখে নেওয়া যাক কি কি করলাম নন্দনকাননে, সারাদিন কি কি মজা করলাম, কি কি দেখলাম। প্রথমে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর দেখলে তোমরা নিশ্চয়ই জলের বটলটা আমি রেজিস্ট্রেশন করালাম। ওখানে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা কেন সেটা আমি লাস্টে বলছি তোমাদের। তারপর আমরা ব্যাটারি গাড়িতে করে রেপটাইলের যে এরিয়াটা ছিল সেখানে চলে এলাম। এখানে রেপটাইল অনেক ধরনের সরীসৃপ প্রাণী আমরা দেখতে পাবো, যার মধ্যে প্রথম আকর্ষণ হচ্ছে সাপ। আমি অনেক ধরনের সাপ এর আগেও এসছি, এখানে দেখেছি, কিন্তু রেপটাইলের এরিয়াটা এত গোছানো ছিল না। আমি আগের বছর যখন গেছিলাম, তখন রেপটাইলের এরিয়াটা অতটা গোছানো না থাকলেও এবারে রেপটাইলের এরিয়াটা খুব ভালো করে গোছানো এবং খুব ভালো করে রেপটাইলগুলো আমরা দেখতে পেয়েছি। অনেক ধরনের সাপ দেখতে পেয়েছি, গোসাপের দেখতে পেয়েছি, তারপরে হচ্ছে গিরগিটির আরো কিছু ভ্যারাইটি দেখতে পেয়েছি। তোমরা একটা গিরগিটিকে দেখবে, সেই গিরগিটিটা হচ্ছে মেন এখান থেকে বেরোনোর জন্য খুবই এক্সাইটেড। ঠিক আছে, এই যে দেখো, এ হচ্ছে এখান থেকে বেরোতে পারলে বেঁচে যায়, কিন্তু ওর বাকি সদস্যগুলো নিদ্রা খুব সুন্দর রোদ পোহাচ্ছে আর শুয়ে আছে। এখানে একটি আমি সাপ দেখতে পেয়েছি, যে জ্যান্ত না মৃত সে তার প্রমাণ দিয়েছে, কারণ বাকিগুলো তো চুপচাপ শুয়ে আছে, মানে মৃত না জীবিত বোঝা যাচ্ছে না। তারপর কুমিরগুলোরও সেম হালত। অনেকগুলোই কুমির দেখলাম জলে নিস্তব্ধ শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। তো এইসব করতে 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 আমরা চলে গেলাম আরেকটি কাউন্টারে, যেখানে আরেকটি সাপ শুয়ে আছে। ঠিক আছে, সাপটি হচ্ছে তার প্রমাণ দিচ্ছে সে কতটা উপরে বিনা ডান্ডা ধরে বা বিনা গাছ ধরে উপরে উঠতে পায়, সেটা তার থেকে প্রমাণ দেবে। দেখো, এই সাপটার নাম কি আমার জানা নেই, বাট এই সাপটা হচ্ছে খুব সুন্দর। সে এমনি এমনি উপরে উঠছে, মানে সাপ যে গাছ না বেয়েও উপরে ওঠে সেটা তার প্রমাণ। এটা মানে বিনা কিছু সাপোর্ট নিয়েও সে এমনি উপরে উঠছে। এটা পাইথন ছিল, পাইথনও তার নিজের জীবিত থাকার প্রমাণ দিচ্ছে। এখানে অল টাইম বিভিন্ন পশু পাখি যা দেখছি চুপচাপ ঘুমোচ্ছে নয় জীবিত আছে, সেটা তার প্রমাণ দিচ্ছে। এখানে কচ্ছপগুলো খুব সুন্দর, কিছুজন জলে হাবুডুবু খাচ্ছে আর কিছুজন আছে। আর এখানে আমি ক্যাট মেরে তোমাদের প্রমাণ দিচ্ছি যে আমি ভিডিওতেই আছি, আমি অন্য কোথাও যাইনি। কারণ নন্দনকাননে এসছি, এ দেখো জ্যান্ত কুমির জল থেকে ওপরে ডাঙায় যাচ্ছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমি নিজে ওগুলো দেখিনি, এর আগেও এতবার গেছি, এইসব জিনিস সচরাচর দেখা যায় না, তো আমি ওটাও দেখতে পেয়ে গেলাম। তো আমাদের রেপটাইলের এরিয়াটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সবার আগে আমরা দৌড়ে দৌড়ে সবকিছু দেখে নিয়েছি বলে আমি আর আমার পার্টনার বেরিয়ে পড়েছি। আমাদের ওখানে গাইড দাঁড়িয়েছে কিন্তু কেউ আসেনি, তার জন্য আমরা দৌড়ে গিয়ে নন্দনকানন, যেখানে লেখা আই লাভ নন্দনকানন, সেখানে আমরা দাঁড়িয়ে কয়েকটা ক্যাট মেরে ছবি তুলে নিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের গাড়ি পৌঁছে দিল জঙ্গল সাফারির এরিয়ার বাইরে। আমাদের ওইটুকুটা হেঁটে যেতে হবে, যেখানে জঙ্গল সাফারি মেনলি স্টার্ট হবে সেখানে। আমাদের এখানে এন্ট্রি এই জন্যই দিয়েছে, কারণ আমরা ওটিডিসির বাসে করে এসছি, আমাদের বললেই এন্ট্রি দিয়ে দিচ্ছে। এবার আমরা জঙ্গল সাফারি যেখান থেকে ভেতরে যে বাসগুলো আছে ওখানে আমাদের বসতে হবে বা যেতে হবে। তো যতক্ষণ না গাইড সবাইকে নিয়ে আসছে ততক্ষণ আমরা জঙ্গল সাফারি স্টার্ট করছিলাম না, ওখানে ওয়েট করছিলাম। প্রথম আমরা সাফারি স্টার্ট করছি বাঘ দিয়ে, কিন্তু ঢুকে দেখি বাঘের বদলে হরিণ। মানে আগে হরিণ, বাঘের খাওয়ার দাঁড়িয়ে আছে, তারপরে তুমি বাঘকে দেখতে পাবে। এই দেখো, এবারে আমরা সিরিয়াসলি বলছি, আমরা এতবার জঙ্গল সাফারি এসেছি, আমরা সব থেকে বেশি এক্সাইটেড থাকি বাঘকে দেখার জন্য। কিন্তু প্রত্যেকবারে বাঘ আমাদের এত ভালো দর্শন দেয়, এবারও সেম খুব ভালো বাঘ দর্শন দিয়েছে। তারপরে আবার হরিণ দেখতে পেলাম। আমরা শুধুই হরিণ দেখবো, এখানে জঙ্গল সাফারিতে সব থেকে বেশি জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে হরিণ। প্রচুর হরিণ দেখতে পাবে, হরিণ আর ময়ূর। প্রচুর হরিণ আর ময়ূর আছে, যেখানে আনলিমিটেড, তুমি গুনেও শেষ করতে পারবো না, এত হরিণ আর ময়ূর আছে। তারপরে মেইন যেটা হচ্ছে আমাদের সিংহ, বনের রাজা, তাকে দেখতে গিয়ে আমরা যেটা দেখলাম, সে তো হচ্ছে উঠবেই না। মানে বৃষ্টির ওয়েদার,
একটু আগে বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টিও হচ্ছে। খুব সুন্দর চুপচাপ বনের মধ্যে শুয়ে আছে, একজন নয় 2 থেকে 3 জন শুয়ে আছে। ও একজনই মাথা উঠেছে, উঠে দেখাচ্ছে যে আমি জীবিত বা আমরা বেঁচে আছি এই বনের মধ্যে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, সিংহ বা সিংহী যাই হোক, ল্যাথখট প্রাণী। তারপর আমরা যেটা এলাম বিয়ার সাফারের জায়গাটাতে, যেখানে বিয়ার হচ্ছে খুবই অসুস্থ। গেটের একদম রেলিং এর গেটটার মধ্যেই আছে, আর আমরা ভেতরে একটা দুটো দেখেছি, সবাই সেম খালটার। এবার আছে আমরা বিয়ার থেকে বেরোনোর পর ডিয়ার সাফারের কাছে এসেছি, যেখানে হরিণ আমরা এন্ট্রি করা থেকে শুধু হরিণই দেখে যাচ্ছি। তাই আমাদের এটাতে এক জায়গাতে খাবার দিয়েছে বলে এত হরিণ এক জায়গাতেই আছে। আমরা যে টাইমটাতে সাফারি করছি সেম সাইডটাতে হচ্ছে তোমরা খাবারগুলো দিচ্ছে বলে বেশি বেশি দেখতে পাচ্ছি। তো আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বিভিন্ন লোকেটেড এরিয়াতে যে পশুগুলোকে রাখা হয়েছে বা পাখিগুলোকে রাখা হয়েছে সেগুলো কিছুটা গাড়িতে করে যাবে, তারপর কিছুটা হেঁটে তোমাদের দেখতে হবে। এটা যেহেতু জঙ্গল সাফারি থেকে বেরিয়ে সামনে ছিল, তার জন্য আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল এটা। তো চলো, এখানে আমার পার্টনার তোমাদের কি রিপ্লাই দিচ্ছে এই জন্তুটাকে দেখার জন্য, তোমরা চলো শুনে নাও। আমাদের আহ্বান করছেন জিরাফ। এই যে আমাদের অদ্ভুত জীব, যে 5 মিনিট ঘুমায়, ভয়ে ঘুমায় না, সারাক্ষণ জেগে থাকে। এর আরেক পিস তো থাকার কথা, এক পিস কেন আছে? এর আরেকটা কই গেল? এখানে 2টো জিরাফ থাকার কথা, একটি জিরাফ আছে আর একটি জিরাফ মিসিং আছে, জানি না কেন আর একটা জিরাফের কি হয়েছে। তো দেখতে দেখতে আমরা আরো বিভিন্ন যেগুলো খাঁচার মধ্যে যেসব বাঘগুলো রাখা হয়েছে আমরা সেগুলো দেখতে বেরিয়ে পড়লাম। একটু করে গাড়িতে আমাদের ওই ব্যাটারি গাড়িগুলো করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জায়গাতে ছেড়ে দেওয়া হচ্ছে, বা অনেকে রোডের ওপর থেকেই দেখতে পাচ্ছে। বাট আমরা যে টাইমে গেছি সব বাঘ আমাদের পেছন ঘুরেই শুয়ে আছে, দিব্যি রেস্ট করছে। কিন্তু এদের মধ্যে একটি বাঘ আমাদের সত্যি খুবই এক্সাইটেড এরিয়া দেখিয়েছে, বা খুবই এক্সাইটেড যে আমরা টিকিট কেটে নন্দনকানন জঙ্গল সাফারি বা নন্দনকানন দেখতে এসেছি, সেটা তার প্রমাণ এই করে দিল যে এত টাকা খরচা করে এসছি যখন, আমাকে একটু ভালোভাবে দেখো আমি জলে কিভাবে সাঁতার কাটি। আমি এর আগে বহুবার সুন্দরবন গেছি, 1 থেকে 2 বার গেছি, কিন্তু তারপর আমি বাঘকে জলে সাঁতার কাটতে দেখিনি। বা আমি নন্দনকাননও বর্ষাকালে এর আগে কোনোবারই আসিনি, এবারে আমার ফার্স্ট টাইম বর্ষাকালে ভিজিট করা। কিন্তু আমি বাঘকে জলে সাঁতার কাটতে নিজের চোখে এখানে দেখে নিলাম, যেটা আমার একদম নন্দনকাননের ট্রিপে একদম সাকসেসফুল করে দিয়েছে। তো সবকিছু কমপ্লিট করার পর এবার আমরা সিংহ, যেখানে ভেতরে একটাই পিস সিংহ আছে যেটা ওদের আলাদা করে লোকেটেড করা থাকে সেখানে। আমাদের তো সিংহ বলেই দিয়েছে, পাত্তা বেশি সিংহ দেবে না, ঠিক আছে। তো এরপরে সাদা বাঘ, সেও দিব্যি খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। কিন্তু আমি এটুকু বলতে পারি, এরা সিঙ্গেল থাকুক বা ডবল থাকুক, বাট এরা সব থেকে ভালো নিরিবিলিতে শান্তিতে বসবাস করছে। বাট আমরা হচ্ছে মানুষ এমন একজন যারা একটুতেই শান্তি বা একটুতেই আনন্দ থাকতে পারি না, কিন্তু এই পশু বা পাখিদেরকে দেখলে একটুতেই দিব্যি শান্তিতে থাকে। তারা ভবিষ্যতের থেকে মেনলি আজকের দিনটাকে বেশি এনজয় করে। যেরকম এই চিতা, আমি যতবার এই চিতাকে দেখেছি ততবার একই জায়গাতেই শুয়ে থাকবে দিব্যি, ওর কোনো সেকেন্ড কোনো জায়গাতে ও নামবে না। তো এই করে আমাদের ফার্স্ট পার্টটা কমপ্লিট হলো। এবার আমরা লাঞ্চের টাইমে চলে গেছি লাঞ্চ করতে। এর ভেতরেই, নন্দনকাননের ভেতরেই ওটিডিসির হচ্ছে এরিয়ারই একটা হোটেল আছে, সরকারি রেস্টুরেন্ট আছে, সেখানে তোমরা লাঞ্চ করতে হবে। বা বেসরকারিটা মানে তোমার নন্দনকাননের বাইরে আছে, বাট ভেতরে সরকারিটা থেকেই করতে হবে। প্রাইস অনুপাতে আমার বলবো ঠিকঠাকই আছে। আমি নিয়েছিলাম চিংড়ি মাছের থালি, আর আমার পার্টনার নিয়েছিল ডিম কারি থালি। তো যেহেতু আমি বাইরে গেলে মাংস বা ডিমটা খুবই অ্যাভয়েড করি, তাই আমি খাই না। বিশেষ করে এই ঈগলকে দেখার পর চিকেন খাওয়ার পার্ট আমি ভুলেই যাই। মানে এত স্মেল আসছে চিকেন গুলো খাচ্ছে, তাদের তুমি অরিজিনাল আওয়াজটা তোমরা শোনো তাহলে বুঝতে পারবে, এত ঝাপট মারছে আর আওয়াজটা শোনো। চিকেন লেগ পিস। আমরা এই দিক দিয়ে এসে লেকে চলে এসেছি। লেক হচ্ছে এই অবস্থা, একদম ভরে আছে কচুরি পানায়, ঠিক আছে। যে এই জায়গাটা আমার খুবই পছন্দের, ঠিক আছে। রোপওয়েও আছে, রোপওয়ের কানেকশন ওই যে ওই দূর থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি রোপওয়েটা জুম করে দেখাচ্ছি, এখানে রোপওয়েও চলে।
তোমরা চাইলে রোপওয়েও করতে পারো। কারা কারা নন্দনকাননে এসছো, রোপওয়েতে চড়েছো, আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। কিন্তু আজকে ওয়েদার মোটামুটি আমাদের সঙ্গ দিয়ে দিয়েছে। আমরা যেটা দেখার জন্য উৎসুক ছিলাম সব কিছু মোটামুটি হয়েছে। অ্যাকচুয়ালি নন্দনকাননের ভেতরে বায়োলজিক্যাল পার্কটার পুরোটাই আমি কিন্তু একটা আলাদা ব্লগে দিচ্ছি। এই দেখো ওখানে রোপওয়েগুলো আসছে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখো রোপওয়েগুলো চলছে, ঠিক আছে, এই যে রোপওয়ে চলছে। তো এখানে কিছু ফটো সেশন হবে, আমি কয়েকটা ফটো তুলবো, দিয়ে এখান থেকে বেরিয়ে ওখানে যে এই যে বার্ডের সেকশনটা আছে ওখানটাতে যাব। We'll going to now bird section. Some bird is flying now. শুনলে আমার পার্টনারের ডিসক্রিপশন বার্ডের সেকশনটাকে নিয়ে। যাই হোক আমরা বার্ডের সেকশনে চলে এলাম। এখানে একটা ফাউন্টেন আছে, ছোট্ট একটা পুকুর টাইপের করা বলতে পারো, এর উপরেই ফাউন্টেন লাগানো। এখানে এই পাখিগুলোর কি নাম আমার ঠিক জানা নেই, বক জাতীয় কিছু একটা হবে। বাট এখানে প্রচুর মাত্রায় এই পাখিটা আছে, যার কারণে উপরে নেট টাইপের দেওয়া, যাতে বাইরে থেকে অন্য কেউ পাখি বা না আসে বা এরা উড়ে অন্য কোথাও না চলে যায়। তো ফাঁক ফোকর দিয়ে বাইরেও কিছু ঘোরাঘুরি করছে, আর ভেতরে তো আছেই। বাট এর এখানে একটা স্মেল, খুবই বাজে স্মেল, কারণ এরা হচ্ছে ওই জলের মাছ টাছ খায়, তো সেই জন্য এর স্মেলটা খুব বাজে। তারপরে ভেতরে খাঁচার ভেতরেও কিছু পাখি আছে, বার্ড সেকশন আছে, সেখানটাও আমরা দেখছি। তো দেখতে দেখতে এখানে হাঁস আছে বা অন্য আরো জাতির পাখি আছে। সবই দেখতে দেখতে আমাদের নন্দনকাননের পুরো ট্রিপটা প্রায় নন্দনকানন ঘোরাটা মানে সারাদিন লেগে গেলেও তোমার ঘোরা কমপ্লিট হবে না। বাট যতই হোক, তুমি যেহেতু ওটিটিসির বাসের সাথে যদি আসো, তোমাদেরকে একটা কম টাইমের মধ্যে পুরোটাই করিয়ে দেবে। তাতে আমাদের মনে হয়, আমরা নিজেরাও নন্দনকানন সিঙ্গেল ঘুরেছি, আমরা 5 থেকে 6 ঘন্টা লেগে গেছে হেঁটে ঘুরতে গেলে। বাট ওটিটিসির বাসে যদি যাও, তোমরা ওই ব্যাটারি গাড়িটার কথা অতি অবশ্যই আগে জেনে নেবে, কারণ ব্যাটারি গাড়িতে যদি এনার্জি থাকে তবেই তোমরা নন্দনকানন অতটা হাঁটতে হবে না, কিছুটা ঘুরতে পারবে ওই গাড়িতে করে। নাহলে যদি সারাদিন ওই নন্দনকাননেই ঘোরো হেঁটে হেঁটে, তাহলে বাকি ট্রিপগুলো যে করাচ্ছে ওটিটিসি সেগুলোতে এনার্জি পাবে না। চলো দেখতে দেখতে আমাদের নন্দনকাননের বায়োলজিক্যাল পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেল। এটা আমি একটা আলাদা পার্টে ব্লগ দিচ্ছি, যে কারণে আমাকে এখন বেরোনোর সময় বটলটা যে ঢোকার সময় রেজিস্ট্রেশন করিয়ে ঢুকেছিলাম, এখানে রেজিস্ট্রেশন করানো মানে তুমি বটলটা যাতে বাইরে না ফেলো, ভেতরে না ফেলো, বাইরে থেকে নিয়ে যাচ্ছ বাইরেই নিয়ে আসো, যাতে ওখানে বন্য পশু পাখির কোনো ক্ষতি না হয় প্লাস্টিকের কারণে। সেই জন্য বটলে এন্ট্রি করানোর সময় বটলের রেজিস্ট্রেশনের একটা ফিস দিতে হবে, তোমার পছন্দসই ফিস, স্টার্টিং ফিস 50 রুপিস। এই ফিসটা তোমাকে জমা করতে হবে। আবার তুমি বায়োলজিক্যাল পার্ক থেকে বেরিয়ে এলে, এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে আসার পর সেম সেই কাউন্টারে গিয়ে বলটা মানে বটলটা দেখালে ওখানে একটা রেজিস্ট্রেশন কাগজ ছিল, ওটা তুলে নিয়ে তোমাকে তোমার ফিসটা ফেরত দিয়ে দেবে। সঙ্গে এটা আরেকটাও বিষয়, এখানে খাওয়ার নিয়ে যাওয়াও কিন্তু বাধ্যবাধকতা আছে, মানে বাধ্যবাধকতা নয়, সরি ভুল বললাম, এখানে একটা নিয়ম আছে খাবার নিয়ে যাওয়া। যেমন তোমার বাইরের প্যাকেজিং করা খাবার তুমি নিয়ে ঢুকতে পারবে না, যেমন চিপস কুরকুরে বিস্কিট, সেগুলো যে প্যাকেজিং এ আমরা কিনতে পাওয়া যায় সেগুলো এখানে নিয়ে ঢোকা যাবে না। তুমি খাবার নিয়ে যেতে পারবে, কিন্তু এরা এখানে খাবারটাকে কেটে আলাদা প্যাকেজিং এ দেবে। তো এইভাবে তোমরা কিন্তু খাওয়ার জল দুটোই নিয়ে যেতে পারো ভেতরে, কারণ অনেকটা সময় লাগবে। তো বেরিয়ে এসে দেখছি একজন ওখানকারই পাবলিক একে বানরের দলকে বিস্কিট খাওয়াচ্ছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।